আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আপু? জি আপু, শোনা জি যাচ্ছে। আপু, শোনা যাচ্ছে। ওকে, এখন জয়েন হচ্ছে অনেকেই। আচ্ছা, আমি একটু সবার সাথে পরিচিত হই। তো আমাকে কি আপনারা চিনেন? আমি আসলে কে? অনেকেই তো আসলে জয়েন করেছেন বিভিন্ন মাধ্যমে। আচ্ছা, আমার পরিচয়টা আমি দিচ্ছি। আমি হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স থেকে খাদ্য পুষ্টিবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি। আমি আমার ব্যাচ হচ্ছে এখানে 32 ব্যাচের আমি। আমার সেশন হচ্ছে 16-17। আমি হচ্ছে এখন বর্তমানে নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছি, আর এটার পাশাপাশি আমি হচ্ছে প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আর কি কর্মরত আছি। এটা হচ্ছে আমার প্রফেশন, টিচিং প্রফেশনে আছি, আর এটার পাশাপাশি আর কি নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছি, ইউনিসেফের সাথে আর কি কাজ করছি। এই হলো আমার পরিচয়। আচ্ছা, আমি বাকি আপুদের সাথে একটু পরিচিত হতে চাচ্ছি। কে কোন ক্যাম্পাসে এবং কার বাসা কোথায়, এটা একটু আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আর আমার হোম টাউন হচ্ছে মাগুরা। আমার পোস্টিং মাগুরাতে, আমি এখন মাগুরাতে আছি। আচ্ছা, আপুরা একটু যদি সবাই একটু পরিচয় বলতেন তাহলে ভালো হতো, একটু সিরিয়ালি। আচ্ছা, আমি নাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু। আপু আমি হচ্ছি বাংলাদেশ হোম ইকোনমিক্স থেকে ফোর্থ ইয়ারে। হুম। আমেনা খাতুন, আমার বাসা হচ্ছে ঢাকায়, মানে ঢাকায় আচ্ছা। থাকি। এখান থেকে মানে বাসা থেকে আর কি কলেজে যাই। হুম হুম। ওকে, ঠিক আছে। তারপরে নেক্সট। আপু, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে ওয়ালাইকুম মাইশা। আসসালাম। আমিও বাংলাদেশ হোম ইকোনমিক্স এর ফোর্থ ইয়ারে হুম। আমেনা দের সাথে আর কি। আচ্ছা আমি আচ্ছা। আমার বাসা হচ্ছে মিরপুর। আচ্ছা, আপু, ভেরি আসসালামু গুড। আলাইকুম। আমি ওয়ার্দা। আমার আসসালাম। আমি হচ্ছে বাংলাদেশ হোম ইকোনমিক্স কলেজেই ফোর্থ ইয়ারে, বাসা উত্তরা। ভেরি গুড। নেক্সট। আফরিনা ইয়াসমিন আপু, আপনার পরিচয়টা একটু বলুন। আসসালামু আলাইকুম আপু, আমার নাম হচ্ছে আফরিনা ইয়াসমিন। আমি হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে ফোর্থ ইয়ারে পড়ছি। আমার বাসা হচ্ছে হাজারিবাগ। আচ্ছা, ভেরি গুড। আমার ক্যাম্পাসের জুনিয়র। ওকে, জি ঠিক আপু। আছে। ভেরি গুড। ওকে, নেক্সট হচ্ছে ফারহানা হক মিম। আসসালামু আলাইকুম আপু। আমি ওয়ালাইকুম বাংলাদেশ হোম আসসালাম। ইকোনমিক্সের হচ্ছে আমার হোম টাউন যশোর, আর আমি থাকি খিলক্ষেত। আচ্ছা, ইসরাত পিঙ্কি আপু। আসসালামু আলাইকুম আপু, আমি বাংলাদেশ হোম ইকোনমিক্সে, আমার বাসা মিরপুর। ওকে, ঠিক আছে। তারপরে কানিজ ফাতেমা লুবনা আপু। আপু মুভি শুনতে পাচ্ছে না। খাদিজা কবির আপু। নিশাত আপু। আহ আপুরা একটু যদি পরিচয় দিতেন তাহলে ভালো হতো, কারণ সবার সাথে একটু পরিচিত হতাম। আসসালামু আলাইকুম আপু। আমি ওয়ালাইকুম নিশাত, আসসালাম। ব্রিটিশ কলেজ হোম ইকোনমিক্স থেকে বলছি, ফোর্থ ইয়ারে। ওকে, ভেরি আমার গুড। বাসা হচ্ছে আজিমপুর। আচ্ছা, ঠিক আছে। তারপরে নেক্সট, নসির আপু। আসসালামু আলাইকুম আপু, আমি বাংলাদেশ হোম ওয়ালাইকুম ইকোনমিক্স আসসালাম। কলেজের, আমার বাসা মিরপুর। ভেরি গুড। নুসরাত জাহান আপু।
নুসরাত জাহান দুজন আছে, আসসালামু একজন আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম নোভা, আমি বাংলাদেশ হোম ইকোনমিক্স থেকে। ওকে, এমনিতে বাসা ফার্মগেট। ভেরি গুড। তারপর নুসরাত নামের বেশ কয়েকজন আছে, নুসরাত জাহান, নিসা, আবার শুধু নুসরাত জাহান আছে। সুবর্ণ, তাবাসসুম, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। বাকি কয়েকজন আহ, কথা বলেননি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আশা করি আহ, সবাই সবার সাথে পরিচিত হয়ে নিবেন। আচ্ছা, আমরা আজকে হলো যে প্রথম যে ক্লাসটা শুরু করব, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজি, এই সাবজেক্টটা। আচ্ছা, আপনি সবাই তো জুনিয়র, আমি তুমি করেই বলি, যদি সবাই পারমিশন দেন তাহলে আমি তুমি করেই কথা বলবো, যদি কোনো আপত্তি না থাকে। হ্যাঁ আপু, তুমি করে বললেই ভালো হয়। জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আপু তোমাদের হচ্ছে আমি একটা বিষয় জানতে চাচ্ছি, তোমরা কি মানে কে কোন ভার্সনে, মানে ম্যাক্সিমাম কি বাংলা ভার্সনে আছো নাকি কেউ ইংরেজি ভার্সনে আছো, এরকম কেউ আছো এখানে? বাংলা ভার্সন, আহ বাংলা ভার্সন একজন দিচ্ছে আপু। আচ্ছা, ম্যাক্সিমামই বাংলা ভার্সনে না? ওকে, ঠিক আছে। দেখো তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি আপু দেখা যাচ্ছে, জি আপু ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে এই আমরা তো সবাই জানি যে এই কোর্সে হচ্ছে দুইটা পার্ট আছে, স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে রিসার্চ মেথোডোলজি, এই দুইটা পার্ট। তো এখানে হচ্ছে 50-50 করে। তো প্রথম যে পার্টটা, সেটা আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি, যেটা এখন জয়েন হচ্ছে বেশ কয়েকজন। তো এই রিসার্চ মেথোডোলজি পার্টের মধ্যে প্রথম যেই টপিকটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু রিসার্চ। মিনিং, এটার মধ্যে আছে মিনিং অফ রিসার্চ, অবজেক্টিভ, সিগনিফিক্যান্ট অফ রিসার্চ। আর এটার হচ্ছে ক্লাসিফিকেশন আছে, দুইটা টাইপস আছে, একটা সোশ্যাল রিসার্চ আর একটা হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ। তো এই দুইটা টাইপসের মধ্যে ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স আর হচ্ছে লিমিটেশনস, এটা হচ্ছে আমাদের এই রিসার্চ যে জিনিসটা, এই টোটাল রিসার্চের যে সিলেবাস, এটার ভিতরে থেকে অনেক প্রশ্ন আসে। এটা মানে এই মেথোডোলজি পার্ট থেকে কিন্তু এই সাবজেক্টটা আসলে অনেকেই কঠিন মনে করে, কিন্তু তুমি যদি বুঝে পড়ো তাহলে কিন্তু একদমই কঠিন না। কারণ তুমি রিসার্চে তোমাদের কাজ করতে হবে। যখনই তুমি রিসার্চের কাজ করবা, এই সাবজেক্টটা যখন পড়বা ভালো মতো, এবং যখন তুমি এটা প্র্যাকটিক্যালি যখন এটা অ্যাপ্লাই করবা, তখন জিনিসটা আরো ভালো বুঝতে পারবা যে কিভাবে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা, আমি একটু তোমাদের মধ্য থেকে আমি একটু জানতে চাচ্ছি যে কারোর মানে কোনো আইডিয়া আছে কিনা যে আসলে গবেষণা জিনিসটা কি, রিসার্চ আসলে কি, কেউ কি বলতে পারবে? নতুন কোনো কিছু খোঁজো। হুম, আর কেউ? নতুন, হ্যাঁ বলো। আমি অন্যদের থেকে আমি আনসার আশা করছি। মোটামুটি তো একটু হলেও তো ধারণা থাকার কথা যে গবেষণা কি বা রিসার্চ কি। আচ্ছা, সমস্যা নেই, না জানলেও সমস্যা নেই, আমরা জানবো সবকিছুই। তো আচ্ছা, আমরা একটু দেখি এখানে হচ্ছে গবেষণা যেটা,
গবেষণা হচ্ছে এই গবেষণা যে শব্দটা, এটার ইংরেজি যে টার্ম আছে রিসার্চ। এই রিসার্চ শব্দটা হচ্ছে তোমার ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসেছে। এটার বাংলা মানে হচ্ছে তোমার পুনরায় কোনো কিছু অনুসন্ধান করা। আর এটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে গো যোগ এসোনা। তো গো শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, আর এসোনা শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান। এক কথায় যদি আমরা দুটাকে যদি একসাথে বলি তাহলে পুরো মানেটা এরকম দাঁড়ায় যে কোনো নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে অনুসন্ধান করা। তো এখন এর যে ডেফিনেশনটা, এটা কিভাবে দেওয়া যেতে পারে দেখো। কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে আগে তোমার তথ্য সংগ্রহ করতে হবে। তোমার যে কোনো বিষয় হতে পারে, কিন্তু সেই বিষয়টা তোমার নির্দিষ্ট হতে হবে। সেই নির্দিষ্ট বিষয়টাকে ফোকাস করে তোমার হচ্ছে আগে ডাটা কালেক্ট করতে হবে, এবং সেই ডাটা কালেক্ট করার জন্য আবার তুমি মানে অপ্রাসঙ্গিক কোনো ডাটা তুমি কালেক্ট করতে পারবে না, তোমাকে প্রাসঙ্গিক ডাটা কালেক্ট করতে হবে, এবং সেটা তোমার একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। সেখানে তোমার বৈজ্ঞানিক এবং সুসংবদ্ধ সে পদ্ধতিটা অবলম্বন করতে হবে। তারপরে তোমার সেটা অবজারভেশনে আনতে হবে, তোমাকে সেটা অবজার্ভ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে যে এটা ঠিকঠাকভাবে সবকিছু হচ্ছে কিনা। এই টোটাল প্রসেসটাকে একসাথে যখন সম্মিলিত একটা মানে পদ্ধতির মধ্য দিয়ে যায় এবং সেটা কোনো সিদ্ধান্ত গ্রহণের মতো একটা পর্যায়ে যায়, সেটাই হচ্ছে তোমার গবেষণা। অর্থাৎ তোমার কোনো সমস্যা সমাধানের জন্য যখন তুমি কোনো বিশেষ একটা পদ্ধতি বা উপায় খুঁজে বের করো, সেটাই হচ্ছে তোমার গবেষণা। সেটা তোমার আশেপাশে তোমার তুমি যদি কোনো প্রবলেম দেখতে পাও আমাদের দেশে বা আমাদের সমাজের মধ্যে, বা পার্সোনাল কোনো প্রবলেম বা যে কোনো ধরনের সমস্যায় যদি হয়, সেগুলো যদি আমরা নির্দিষ্ট করে সেটার উপরে ডিপেন্ড করে যদি আমরা কাজ করতে চাই, তাহলে মনে করো যে এখন বর্তমানে আমি ধরো একটা টপিক ধরলাম যে বেশিরভাগ মানুষই হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা যাচ্ছে, বা ওবেসিটি, যে কোনো একটা টপিক আমি নিলাম যে কেন এরকম সমস্যা হচ্ছে। তো এটার উপরে মনে করো আমি গবেষণা করব। তো প্রথমেই আমার এই ওবেসিটি রিলেটেড কিন্তু আগে ডাটা কালেক্ট করতে হবে। ডাটা কালেক্ট করার পর তারপরে হচ্ছে আমার বৈজ্ঞানিক কয়েকটা স্টেপ আমাকে অবলম্বন করতে হবে যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কি কি ফ্যাক্টর এখানে কাজ করছে, কোন কোন এরিয়াতে কাজ করছে, এটাকে শুধু আমাদের দেশের জন্যই হচ্ছে নাকি ওভারঅল সারা বিশ্বের ক্ষেত্রে হচ্ছে, মানে কাদের জন্য কারা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে, বা কোন এজের মানুষের জন্য এই ধরনের প্রবলেম হচ্ছে। মানে ওভারঅল সব কিছুই আমাদের বিবেচনায় নিয়ে আসতে হয়, বিশেষ বিশেষ ফ্যাক্টরগুলো এখানে বিবেচনা করতে হয়। মানে পুরো প্রসেসটা একটা প্রি প্ল্যান অনুযায়ী করতে হয়। এই যে টোটাল যে সিস্টেমটা, এই টোটাল পদ্ধতিটাই হচ্ছে তোমার যে কেন হচ্ছে এবং এখান থেকে বের হয়ে আসার উপায় কি, এটার সলিউশনটা কি। এই যে সমস্যা, সেই সমস্যাটার সমাধানের জন্য আমি যে পদ্ধতিগুলো বের করব, সেই পদ্ধতিটাই হচ্ছে গবেষণা। এটা হচ্ছে তোমার একদম মানে আমাদের বাস্তব জীবনে যেটা আমরা প্রয়োগ করে থাকি, এটা সেটা। এখন আমাদের পরীক্ষায় লেখার মতো একটা যদি সুন্দর ডেফিনেশন যদি আমরা চাই, তাহলে আমরা মেরি এই ম্যাকডোনাল্ডের এই ডেফিনেশনটা আমরা বলতে পারি যে রিসার্চ মে বি ডিফাইন্ড অ্যাজ সিস্টেমেটিক ইনভেস্টিগেশন ইন্টেন্ডেড টু অ্যাড টু অ্যাভেলেবল নলেজ ইন এ ফর্ম দ্যাট ইজ কমিউনিকেবল অ্যান্ড ভেরিফিয়েবল। অর্থাৎ এখানে এটারই বাংলা করে দেওয়া আছে, সুশৃঙ্খল অনুসন্ধানের মাধ্যমে প্রচলিত জ্ঞানের সাথে বোধগম্য ও যাচাইযোগ্য জ্ঞান সংযোজন প্রক্রিয়াই হলো গবেষণা। যদিও এই সংজ্ঞাটা একটু জটিল, তারপরেও আমরা ইংরেজিটা এটা ইংরেজিটা একটা ডেফিনেশনটা রাখবো, কারণ ইংরেজি ডেফিনেশন যখনই তুমি কোনো লেখার ক্ষেত্রে ইংরেজি ডেফিনেশন দিবে, তখন কিন্তু লেখার মান কিন্তু স্বাভাবিকভাবে একটু মানে ভালো দেখায় আর কি, দেখতেও সুন্দর লাগে, এবং সরাসরি ওই রাইটারের যখন ডেফিনেশনটা আমি লিখবো তখন কিন্তু সেটা আরো স্ট্যান্ডার্ড হয়। তো আমরা চেষ্টা করব এই মেরি এই ম্যাকডোনাল্ডের যেই ইয়েটা আছে, ডেফিনেশনটা আছে, সেটা ইংরেজিতেই রাখবো। আর এটার বাংলা যেই ডেফিনেশনটা আছে, বাংলা ডেফিনেশনটা এখানে যেটা উপরে যেটা আছে, এটা আমরা সহজ আছে, এটা আমরা দেখতে পারি যে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের জন্য বৈজ্ঞানিক ও সুসংবদ্ধ অনুসন্ধান ও অপেক্ষাকৃত উন্নত পর্যবেক্ষণকেই গবেষণা বলা যেতে পারে। এটা আমরা রাখতে পারি। আবার নিচেও আরেকটা মানে ডেফিনেশনটা দিয়েছি, তোমাদের যেটা ভালো লাগে তোমরা
লিখতে পারো যে গবেষণা হলো সুশৃঙ্খল বৈজ্ঞানিক এবং পদ্ধতিগত অনুসন্ধান প্রক্রিয়া, যার মাধ্যমে নতুন জ্ঞান অর্জন, তারপরে বিদ্যমান জ্ঞানের সত্যতা যাচাই, সমস্যার সমাধান, বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বের করা। এটা হচ্ছে তোমার একদম মানে ডেফিনেশন গুলাই এখানে আছে। এখানে আরো রাইটারদের ডেফিনেশন আছে, এই ডেফিনেশন গুলাও তোমরা দেখতে পারো যে রেড ম্যান অ্যান্ড মরি এর মধ্যে একটা ডেফিনেশন আছে, রিসার্চ ইজ এ সিস্টেমেটাইজড ইফোর্ট টু গেইন নিউ নলেজ, অর্থাৎ গবেষণা হচ্ছে নতুন জ্ঞান অর্জনের জন্য একটি সুশৃঙ্খল প্রচেষ্টা। আর ক্লিফোর্ড উডির মতে আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে গবেষণা হলো সমস্যা নির্ধারণ। প্রথমে এই যে বলছি না যে আগে হচ্ছে আমাদের সমস্যা নির্ধারণ করতে হবে, তারপরে সেটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কোন কোন ফ্যাক্টরের উপরে হচ্ছে সেটা অনুমান করতে হবে। অনুমান অর্থাৎ হাইপোথিসিস গঠন করতে হবে। হাইপোথিসিস গঠন করার পরে তারপরে আমাদের ডাটা কালেক্ট করতে হবে এবং সেটাকে অ্যানালাইসিস করতে হবে, দেন ডিসিশন মেক করতে হবে। এই যে টোটাল প্রসেস, এই প্রসেসটাই হচ্ছে তোমার গবেষণা। তাহলে গবেষণাকে এক কথায় আমরা বলতে পারি কোনো বিষয় সম্পর্কে নতুন তথ্য আবিষ্কার করা বা তথ্য যাচাই করার জন্য যে পরিচালিত পরিকল্পনা এবং বৈজ্ঞানিক অনুসন্ধান। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো আসলে গবেষণা কি? এখন কি সবাই বলতে পারবা গবেষণার ডেফিনেশনটা? একটু সবাই রেসপন্স করো প্লিজ। জি আপু, বলতে পারবো। ভেরি গুড, ওকে। আচ্ছা, এখন আসি গবেষণার উদ্দেশ্য। এটা তোমার পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। গবেষণার উদ্দেশ্য, অবজেক্টিভস অফ রিসার্চ, আমরা কেন গবেষণা করব। এই এটা উদ্দেশ্যটা তোমার হচ্ছে এখানে তোমার বইয়ে অনেকভাবে আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে উদ্দেশ্য একটা মেজর রেখে মাইনর বেশ কয়েকটা উদ্দেশ্য আর কি দিয়েছে। তো আমি এখানে ওভারঅল সবগুলো উদ্দেশ্যই একসাথে রেখেছি, যতটা আমি পেরেছি যে সফলভাবে প্রেজেন্ট করা যায়। তো প্রথম এর যে উদ্দেশ্য, মেইন যে এর উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে তোমার জ্ঞানকে বৃদ্ধি করা এবং আর এই গবেষণার মূল কাজ হচ্ছে আমাদের আমরা যে সমস্যাগুলো ফেস করি সেই সমস্যার সমাধান করা। অর্থাৎ আমরা জ্ঞান বৃদ্ধি করব এবং সেই জ্ঞানের আলোকে বিভিন্ন সমস্যার সমাধান করব। এটাই হচ্ছে আমাদের গবেষণার মূল উদ্দেশ্য। তো এখন এর পাশাপাশি কিছু এর তোমার সাব অবজেক্টিভস আছে, তার মধ্যে যেমন নতুন তথ্য আবিষ্কার করা। গবেষণার মাধ্যমে আমরা নতুন তথ্য এবং ওকে, তো গবেষণার মাধ্যমে নতুন তথ্য ও জ্ঞান অর্জন করা যায়, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। তারপরে হচ্ছে তোমার বিদ্যমান জ্ঞানের সত্যতা যাচাই করা, অর্থাৎ আমি গবেষণা করে যাচাই করব যে আমি যেটা জানি সেটা আসলেই সঠিক কিনা। এটাও কিন্তু একটা গবেষণার উদ্দেশ্য হতে পারে যে আমি যে তথ্যটা পেয়েছি এই তথ্যটা আদৌ ঠিক ছিল কিনা সেটা আমাকে যাচাই করতে হবে। যাচাই করার জন্য কিন্তু ওই গবেষণার যেই স্টেপগুলো আছে সেই স্টেপ অনুযায়ী আগাতে হবে। তারপরে সমস্যা চিহ্নিত করো। এই যে সমস্যা চিহ্নিত করা, সমস্যা চিহ্নিত করাও একটা গবেষণার উদ্দেশ্য। কারণ আমাদের আশেপাশে যে সমস্যাগুলো হচ্ছে সেটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে সেটা আইডেন্টিফাই করেই তারপরে কিন্তু সেটাকে নিয়ে কাজ করা হয়, সেটা সলিউশন করার জন্য। সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্যগত বা বৈজ্ঞানিক সমস্যাগুলো শনাক্ত করা হয় এক্ষেত্রে। তারপরে হচ্ছে সমস্যার সমাধান খুঁজে বের করা। আচ্ছা ওকে ফাইন, আমরা সমস্যা আইডেন্টিফাই করলাম, এখন ওই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারবো সেই সমাধানের উপায় খুঁজে বের করাও এই গবেষণার আরেকটা উদ্দেশ্য। তারপরে হচ্ছে নতুন তত্ত্ব ও নীতি উদ্ভাবন করা। নতুন তোমার যে আইডিয়া আছে বা যে প্রিন্সিপালস বা নীতিমালাগুলো আছে সেগুলো তৈরি করার ক্ষেত্রে তোমার গবেষণা এক্ষেত্রে কাজ করবে। তুমি তোমার মতো করে বা ইজি ওয়েতে কিভাবে কাজ করা যায়, সেটা আরো কতটা সহজ উপায়ে তুমি করতে পারো সেটাও তুমি উদ্ভাবন করতে পারো, সেটাও গবেষণার মাধ্যমে। তারপরে হচ্ছে পদ্ধতির উন্নয়ন করা। তুমি তোমার মতো করে কোনো পদ্ধতি, যেমন প্রচলিত কোনো পদ্ধতি আছে সেই প্রচলিত পদ্ধতিটাকে আরো কতটা উন্নত করা যায়
সেই ক্ষেত্রেও তোমার গবেষণার প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে মানে সব থেকে খুবই ভাইটাল একটা ইয়ে সাইট হচ্ছে আমাদের এডুকেশন, যে সাইটটা এডুকেশনের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এডুকেশন সিস্টেমটা কিন্তু এখন এটা নিয়ে কিন্তু খুবই সমালোচনা হয় যে আমাদের এই সিস্টেমটা খুব একটা মানে ফলপ্রসূ হচ্ছে না সবার ক্ষেত্রে। তো এই পদ্ধতিটাকে কিভাবে চেঞ্জ করে উন্নত করা যায়, তো সেটা চেঞ্জ করতে হলেও কিন্তু আমার গবেষণা করতে হবে। আবার মনে করো চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে একরকম, আবার মনে করো যে আমাদের দেশের থেকে কিন্তু সবাই উন্নত চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু বিদেশে যাচ্ছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়াতেও কিন্তু অনেকেই যাচ্ছে। কেন যাচ্ছে? তাদের কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না, অন্য দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো, বা ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা ভালো, তাই সেই দেশে ডাক্তারদের সাথে কথা বললেই মনে হয় যে আমি সুস্থ হয়ে গেছি। তো এই যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার যেই সমস্যাটা বা এই সিস্টেমটার যে সমস্যা, সেটা এই পদ্ধতিটা উন্নয়ন করার জন্য আমাদের গবেষণা করা দরকার, যে কোন কোন ক্ষেত্রে আমাদের লিমিটেশনস আছে, এই লিমিটেশনস গুলো খুঁজে বের করে, সমস্যাগুলো খুঁজে বের করে সেখানে সমাধান করতে হবে। তারপরে আসো সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। সঠিকভাবে কোনো একটা কাজের পরে তোমার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য গবেষণা করতে হবে। তারপরে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেওয়া। এই যে আগামী 5 বছর পর বা 20 বছর পর বা আগামী 100 বছর পরে কি হতে পারে, পৃথিবীতে কি হতে পারে, এই যে দিনে দিনে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, সমুদ্রের যে আহ, উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের জলবায়ু আবহাওয়ার কিন্তু বিরাট একটা পরিবর্তন নিয়ে আসছে। তো এটা আগামী 10 বছর বা 100 বছর পরে যে কি কি ধরনের পরিবর্তন আনবে, সেটাও কিন্তু এই গবেষণারই একটা ফলাফল। ওটা কিন্তু আমরা ওইভাবেই কিন্তু বুঝতে পারবো, গবেষণা করেই আমরা বুঝতে পারবো যে কি কি ফলাফল হতে পারে। তারপরে হচ্ছে শিক্ষার উন্নয়ন করা। অলরেডি এই এডুকেশন সেক্টর নিয়ে বলেছি যে শিক্ষার কিভাবে উন্নয়ন করা যায়। গবেষণা শিক্ষার মান বৃদ্ধি এবং নতুন জ্ঞান অর্জনে সহায়তা করে থাকে। তারপরে উদ্ভাবন ও সৃজনশীলতা বৃদ্ধি করা। অবশ্যই গবেষণা করলে তোমার প্রোডাক্টিভিটি এবং ক্রিয়েটিভিটি এটা বৃদ্ধি পাবে। এটা বৃদ্ধি করাটাও তোমার গবেষণার মূল উদ্দেশ্য। এটা এই ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আমরা এখন এটা যদি ওভারভিউ করি, যদি অবজেক্টিভস অফ রিসার্চের ক্ষেত্রে, তাহলে প্রথমে যেটা পড়লাম সেটা হচ্ছে নতুন কোনো তথ্য আবিষ্কার করা। তারপরে হচ্ছে তোমার মধ্যে যে জ্ঞান আছে বা তুমি যে জ্ঞানটা সম্পর্কে তোমার ধারণা আছে, সেই জ্ঞানের সত্যতা তোমার যাচাই করা, এটাও এটার উদ্দেশ্য। নেক্সট হচ্ছে সমস্যা চিহ্নিত করা, সমস্যার সমাধান খুঁজে বের করা, নতুন তথ্য ও নীতি উদ্ভাবন করা, পদ্ধতির উন্নয়ন করা, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। তারপরে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেওয়া। এরপরে শিক্ষার উন্নয়ন করা। তারপরে উদ্ভাবন ও সৃজনশীলতা বৃদ্ধি করা। এটা হচ্ছে তোমার অবজেক্টিভস অফ রিসার্চ। ওকে, এরপরে হচ্ছে আরেকটা যে টপিক আছে, এটাও গুরুত্বপূর্ণ, যে সিগনিফিক্যান্স অফ রিসার্চ, অর্থাৎ গবেষণার গুরুত্ব। গবেষণায় কেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা কোন কোন ক্ষেত্রে কাজ করে। গবেষণা হচ্ছে আমাদের মানব জীবন, শিক্ষা, বিজ্ঞান এবং সমাজ উন্নয়ন, মানে এভরি সেক্টরেই গবেষণার প্রয়োজন আছে। আমরা যত ভালো করে যত ভালো উন্নত জীবনযাপন করতে চাই না কেন, বা সহজভাবে সুন্দর জীবনযাপন করতে চাই না কেন, সেক্ষেত্রেই কিন্তু গবেষণা করার দরকার আছে। সাপোজ তুমি কিভাবে তোমার পড়াশোনা ভালো করে করবে, সেটা সর্বোচ্চ ভালো করার জন্য কিন্তু তোমার গবেষণা করার দরকার আছে, যে কিভাবে কোন উপায়ে তুমি পড়াশোনা করলে তোমার জন্য ভালো হবে, দিনের ভাগে কোন সময় পড়লে তোমার ব্রেন ভালো কাজ করে, অল্প পড়ে তুমি কিভাবে ভালো রেজাল্ট করতে পারবে, বা অল্প পড়ে তুমি কিভাবে পড়া বেশি মনে রাখতে পারবে, কোন কোন ট্রিক্স অবলম্বন করে তুমি পরীক্ষায় ভালো নাম্বার গেইন করতে পারবে। সবগুলাই কিন্তু তোমার একটা গবেষণার কিন্তু ফলাফল। ঠিক আছে, আবার তুমি কিভাবে সুস্থ থাকবে, এটাও কিন্তু একটা গবেষণার কিন্তু একটা ফলাফল। তো তুমি ভালো থাকার জন্য, উন্নত জীবনযাপন করার জন্য তোমার গবেষণার দরকার আছে। তো এখন পয়েন্টগুলো আমরা দেখি, যে জ্ঞানের প্রসার ঘটায়। অবশ্যই গবেষণা করলে তোমার জ্ঞানের প্রসার ঘটবে। যখন এই যে তুমি রিসার্চের কাজ করবে, তখন দেখবে যে তোমার কত বিষয় সম্পর্কে তোমার ঘাটাঘাটি করতে হচ্ছে,
কত কিছু সম্পর্কে তোমার জানতে হচ্ছে। একটা টপিক নিয়ে যখন তুমি গবেষণা করবে, সেটার আন্ডারে দেখবা হাজারটা বিষয় নিয়ে তোমাকে অ্যানালাইসিস করতে হচ্ছে, সেটার ফলাফল রেডি করতে হচ্ছে, অনেকভাবে তোমাকে অনেক মানুষের সাথে কমিউনিকেট করতে হচ্ছে, অনেক তথ্য তোমার কাছে গ্যাদার করতে হচ্ছে, এবং সেই তথ্য থেকে তোমাকে যাচাই বাছাই করতে হচ্ছে, অনেক কিছু। তো সবকিছু মিলায়ে অবশ্যই তোমার জ্ঞানের প্রসার ঘটবে। তারপরে সমস্যা সমাধানে সাহায্য করে। আমরা তো অলরেডি জেনেছি যে গবেষণার মূল কাজই হচ্ছে সমস্যা আইডেন্টিফাই করা এবং সেই সমস্যাকে সমাধান করা। তাহলে সমস্যা সমাধানে অবশ্যই এটা সাহায্য করবে। কোন কোন সমস্যা? যেমন আমাদের সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্যগত সমস্যার সমাধান প্রদান করে থাকে। তারপরে জীবনযাত্রার মান উন্নত করে। অলরেডি এটা আলোচনা কিন্তু করেছি। দেখো, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে আমাদের জীবনের মান বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়নেও সহায়তা করে। নতুন প্রযুক্তি, তারপর উদ্ভাবনের মাধ্যমে শিল্প ও অর্থনীতির উন্নয়ন ঘটে। নীতি নির্ধারণে সহায়তা করে থাকে। সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণার ফলাফলের ভিত্তিতে বিভিন্ন নীতি এবং পরিকল্পনা প্রণয়ন করে থাকে। তাদের কাজের ভিত্তিতে দেখা যাচ্ছে যে তাদের সুবিধাজনক যেই নীতিটা আছে বা পরিকল্পনা আছে, তাদের সুবিধা মতো সে সুন্দরভাবে সেটা পরিচালনা করতে পারছে। এটা গবেষণা করেই সেটা বের করে থাকে। তারপরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ঘটায়। নতুন নতুন আবিষ্কার করলে বিজ্ঞানের উন্নয়ন তো ঘটবে। তারপরে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। গবেষণা নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে, যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। শিক্ষার মান বৃদ্ধি করে। গবেষণা শিক্ষা ব্যবস্থা ও শিক্ষণ পদ্ধতির উন্নয়নে ভূমিকা রাখে। এগুলো পূর্বে আলোচনা করেছি। প্রমাণ ভিত্তিক জ্ঞান প্রদান করে থাকে। কোনো আলতু ফালতু কোনো ইনফরমেশন গবেষণা কখনোই প্রদান করে না, বা সেটা কখনো ওটা সাপোর্ট করে না। তোমাকে অবশ্যই সেটার সত্যতা যাচাই করতে হবে। সেটা যখন সেটা সত্য প্রমাণিত হবে, তখনই তোমার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এবং সেটা বৈজ্ঞানিকভাবে সেটা প্রুভড হতে হবে। তারপরে সামাজিক উন্নয়ন ঘটায়। সমাজের যে কল্যাণের ক্ষেত্রেও গবেষণা কাজ করে থাকে। এটা গবেষণা তোমার ভালো কাজেও লাগানো যায়, আবার খারাপ কাজেও লাগানো যায়। তবে বিজ্ঞান যেটা সমর্থন করে সেটা হচ্ছে এটা পজিটিভ সাইড। পজিটিভ সাইডে তোমার এটাকে সমর্থন করে থাকে। তাহলে যদি এটার গুরুত্বটা আমরা যদি আবার একটু ওভারভিউ করলে তাহলে বুঝতে পারি যে, আবার একটু দেখি। তাহলে জ্ঞানের প্রসার ঘটায়, তারপরে সমস্যার সমাধানে সাহায্য করে, জীবনযাত্রার মান উন্নত করে, অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে, নীতি নির্ধারণে সহায়তা করে, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ঘটায়, সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, শিক্ষার মান বৃদ্ধি করে, প্রমাণ ভিত্তিক জ্ঞান প্রদান করে, সামাজিক উন্নয়ন ঘটায়। ওকে, এখন আমরা দেখব সেটা এই ইসে রিসার্চ কত প্রকার। রিসার্চ মূলত হচ্ছে দুই প্রকার। এটা তোমার হচ্ছে এই যে সামাজিক গবেষণা আর হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা থেকে, সোশ্যাল রিসার্চ আর হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ। এখন সামাজিক গবেষণা এটা কি? এটা হচ্ছে সমাজ, যে কথাটা আমাদের আশেপাশে যা কিছু আছে, সমাজ, আমরা তো একটা সমাজে বাস করি, বিভিন্ন মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করে থাকে। তো এই সমাজের মানুষের যে আচরণ, একজন আরেকজনের সাথে যে সম্পর্ক আছে, আবার আমাদের যেই আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সামাজিক প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, তারপরে তোমার মাদ্রাসা, মসজিদ, মন্দির, এরকম যত প্রতিষ্ঠান আছে, এবং যত ধরনের সমাজে বসবাস করারত অবস্থায় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়, সেই সমস্যাগুলি সবকিছু সম্পর্কে তোমার বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি তথ্য সংগ্রহ করা হয়, এবং সেই সংগৃহীত তথ্যকে অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, বৈজ্ঞানিক উপায়ে সবকিছু করা হয়, সেই প্রসেসটাই হচ্ছে সামাজিক গবেষণা। অর্থাৎ এখানে সমাজ কেন্দ্রিক কাজ করা হবে। সমাজের মানুষের আচরণ, সামাজিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠান এবং সামাজিক সমস্যার সমাধান নিয়ে কাজ করা হবে। তো এখানে পিভি ইয়ং এর মতে একটা তোমার ডেফিনেশন দেওয়া আছে। সামাজিক গবেষণা হচ্ছে এমন একটি বৈজ্ঞানিক প্রচেষ্টা যার মাধ্যমে সামাজিক ঘটনাবলী সম্পর্কে নতুন তথ্য আবিষ্কার বা পুরাতন তথ্যের সত্যতা যাচাই করা হয়। মানে নতুন কোনো তথ্য আবিষ্কার করতে হবে এবং আগের যে তথ্যটা ছিল সেই তথ্যের যাচাই করা হয়। এটাই হচ্ছে
সামাজিক গবেষণা। আরেকভাবে বলা যায় সেটা হচ্ছে সমাজ, মানুষের আচরণ এবং সামাজিক সমস্যাগুলোকে বৈজ্ঞানিকভাবে অধ্যয়ন করে নতুন জ্ঞান অর্জন ও সমস্যার সমাধান খুঁজে বের করার প্রক্রিয়াকে সামাজিক গবেষণা বলে। ঘুরে ফিরে একই কথা চলে আসছে, জাস্ট দুরকম ভাবে বলা হচ্ছে। এখন এই সামাজিক গবেষণা সোশ্যাল রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স কি, এর কি কি বৈশিষ্ট্য আছে? এর মূল বৈশিষ্ট্য হচ্ছে যেমন দেখো, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে। অবশ্যই গবেষণা মানেই সেটা একটা সায়েন্টিফিক ওয়েতে যেতে হবে। যে কোনো ইচ্ছা মতো আমি আমার মতো করে নিয়ম বানিয়ে ফেললাম, সেই নিয়ম অনুযায়ী সেই পদ্ধতিতে আমি গবেষণা করে গেলাম, সেটা করা যাবে না। অবশ্যই সেটা বৈজ্ঞানিক উপায়ে করতে হবে। তারপরে হচ্ছে তোমার সামাজিক গবেষণার পর্যবেক্ষণ, প্রথমে অবজার্ভ করতে হবে যে কোথায় কি প্রবলেম আছে, কি সমস্যা আছে, সেটা অবজার্ভ করতে হবে। এবং সেটা অবজার্ভ করার পর তার সেই তথ্যটা, সেই অবজার্ভের যেই সাবজেক্টটাকে ফোকাস রেখে তার আলোকে আমাকে ডাটা কালেক্ট করতে হবে। এবং যে আমি ডাটা কালেক্ট করলাম, সেই ডাটা কালেকশন করার পর আমাকে সেগুলো অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পরে গিয়ে সেটা আমার ব্যাখ্যা করে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। এই যে মানে স্টেপগুলা, এই স্টেপগুলাই হচ্ছে তোমার সায়েন্টিফিক মানে এই যে বৈজ্ঞানিক পদ্ধতি যেটা। তারপরে হচ্ছে সুশৃঙ্খল ও পরিকল্পিত। অবশ্যই এটা সুশৃঙ্খল ভাবে করতে হবে, এলোমেলো ভাবে কোনো কিছুই করা যাবে না এবং সেটা ফলাফল ফলপ্রসূ হবে না। এবং এটাকে পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, কোনো স্টেপকে ইগনোর করা যাবে না। এটা এক সুন্দর পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা করে তারপরে সেই কাজটা করতে হবে। তারপর হচ্ছে অবজেক্টিভ, বস্তুনিষ্ঠ। অবশ্যই এটার মানে সুনির্ধারিত কোনো উদ্দেশ্য থাকতে হবে, সেই উদ্দেশ্যের আলোকে তথ্য সংগ্রহ করতে হবে। তারপরে সমস্যা কেন্দ্রিক, সমস্যাকে শনাক্ত করে তারপরে সেই সমস্যাকে সমাধানের জন্য তোমার কাজ করতে হবে। যেন এমন একটা সমস্যা বাছাই করতে হবে যে সমস্যাকে আবার সমাধান করা যাবে। তারপরে হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক অর্থাৎ ইম্পেরিক্যাল, বাস্তব ঘটনা ও পর্যবেক্ষণের উপর ভিত্তি করে গবেষণা পরিচালিত হয়, অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যৌক্তিক ও বিশ্লেষণধর্মী, তথ্যগুলোকে যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছানো হয়। মানে আমি যে তথ্য আমার কাছে আছে সেগুলোকে আমি যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। এরপরে হচ্ছে গতিশীল, সমাজ এবং মানুষের আচরণ পরিবর্তনশীল হওয়ায় সামাজিক গবেষণাও পরিবর্তনশীল বিষয় নিয়ে কাজ করে থাকে। দেখো, সমাজে তো মানুষ বাস করে, মানুষের আচরণ কিন্তু দিনে দিনে পরিবর্তন হয়। মনে করো আমাদের দাদা দাদিদের সময়ে আমাদের ওই সময়কার প্রজন্মের মানুষের আচরণ কিন্তু একরকম ছিল। তারপরের প্রজন্ম যারা মানে আমাদের বাবা মাদের প্রজন্ম যেটা, তাদের প্রজন্মের মানুষের কিন্তু আচরণ একরকম ছিল। আবার আমাদের জেনারেশন যারা, তাদের আচরণ কিন্তু একরকম। আবার আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, তাদের আচরণ কিন্তু আরো অন্যরকম হয়ে যাবে। মানে দিনে দিনে কিন্তু মানুষের আচরণের পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে কিন্তু আচরণটা কিন্তু ফিক্সড না। আচরণ যেহেতু পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে গবেষণার বিষয়টাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে সামাজিক গবেষণাটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে মানুষের আচরণের কারণে। তারপরে আন্তঃবিষয়কের মধ্যে যেমন তোমার সমাজবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি বিষয়ও তোমার এই সামাজিক গবেষণার অন্তর্ভুক্ত থাকবে। শুধু সমাজ কেন্দ্রিকই কিন্তু থাকবে না, অন্যান্য বিষয় এটার সাথে চলে আসে। তারপরে অবশ্যই এটাকে যাচাইযোগ্য হতে হবে। গবেষণার ফলাফল অন্য গবেষক দ্বারা পরীক্ষা ও যাচাই করা যায়। ব্যবহারিক গুরুত্ব সম্পন্ন, গবেষণার ফলাফল সমাজ কল্যাণ, উন্নয়ন পরিকল্পনা ও নীতি নির্ধারণে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে দেখো, এখানে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে সামাজিক গবেষণার যে বৈশিষ্ট্যগুলো ছিল। প্রথমে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে। তারপরে হচ্ছে সুশৃঙ্খল ও পরিকল্পিত, বস্তুনিষ্ঠ আর অবজেক্টিভ, সমস্যা কেন্দ্রিক, অভিজ্ঞতা ভিত্তিক, যৌক্তিক ও বিশ্লেষণধর্মী, গতিশীল, আন্তঃবিষয়ক, যাচাইযোগ্য, ব্যবহারিক গুরুত্ব সম্পন্ন। এখন এই সামাজিক গবেষণার যে আমরা
বৈশিষ্ট্য করলাম, এখন এই সামাজিক গবেষণার আবার কিছু লিমিটেশনস আছে। কি কি ধরনের লিমিটেশনস আছে? যেমন দেখো, মানব আচরণের জটিলতা। দেখো, এই যে বললাম না একটু আগে যে এক এক প্রজন্মের মানুষের আচরণ এক এক রকম হয়। তো এখানে দেখো, এই আচরণকে যদি আমি ফোকাস করি, আপু তাহলে জি আপু। আপু আমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে স্লাইডগুলোর? পিডিএফ? জি। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে, সফট কপি আমি দিয়ে ওকে দেব। আপু, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের মানুষের যে আচরণে যে বললাম না যে একটু আগে এক এক প্রজন্মের এক এক রকম আচরণ হচ্ছে। তো এই আচরণ ফোকাস যদি আমি কোনো কাজ করতে চাই, তাহলে কিন্তু আমার সেক্ষেত্রে কিন্তু হিমশিম খেতে হবে। কারণ মনে করো তুমি একরকম আচরণ করো, ধরো তোমার সাথে আমি কথা বললাম, তুমি আরেকজনের সাথে যখন কথা বলবে, আমার সাথে তুমি একরকম কথা বলছো, আরেকজনের সাথে তুমি আরেক রকম কথা বলছো। সাপোজ আমি মনে করি আমি আমার বাসায় একরকম কথা বলছি, আবার আমার ফ্রেন্ডের সাথে একরকম কথা বলছি, আমি বাইরের মানুষের সাথে আরেক রকম কথা বলছি। দেখো, আমার আচরণের কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস থাকে। প্রত্যেক মানুষেরই কিন্তু বিভিন্ন, মানে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আচরণের কিন্তু ভিন্নতা চলে আসে। তো সেই ক্ষেত্রে ওই আচরণের নিয়ে যদি কাজ করতে হয় বা গবেষণা করতে হয়, তখন কিন্তু অনেক সময় সেটা জটিল হয়ে যায়, সেটা সঠিকভাবে কিন্তু তখন ব্যাখ্যা করা যায় না। তারপরে হচ্ছে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা কঠিন। এই ক্ষেত্রে হচ্ছে একদম নিজের জায়গায় নিউট্রালাইজ থাকা, এটা খুব কঠিন হয়ে যায়। গবেষক বা উত্তরদাতার ব্যক্তিগত মতামত গবেষণাকে প্রভাবিত করতে পারে। এক্ষেত্রে মনে করো যে যখন তোমরা যে রিসার্চের কাজ করবে, তখনই বুঝতে পারবে যে যখন তুমি তোমার যখন ডাটা কালেক্ট করছো, তখন দেখবে অনেক বিষয় সম্পর্কে সে তার পার্সোনাল অনেক ইনফরমেশন চাইতে গেলে সে ইনফরমেশনগুলো দিতে চায় না। মানে মনে করে কি যে তার ইনফরমেশনগুলো নিয়ে আমরা মনে হয় কি না কি করব, কিন্তু আসলে সেটা বুঝতে পারে না যে এটা একটা গবেষণার অংশ। তারা অনেক সময় দেখা যায় ব্যক্তিগত অনেক বিষয় জানতে চাওয়া হলেও সেটা তার ক্ষেত্রে ঘটলেও সেটা বলবে না, সেটা হাইড করে দেয়, গোপন রেখে দেয়। তো এটা গোপন রেখে গেলে তখন সেটা কি হয়, তখন কিন্তু ওইটার ফলাফল কিন্তু ঠিকভাবে আসে না। তো এজন্য বিভিন্ন ধরনের আর কি, মানে সঠিক ফলাফল না আসার কারণে সমস্যার সমাধান করা যায় না। তারপরে হচ্ছে সুনির্দিষ্ট পরিমাপে অসুবিধা, মনোভাব, মূল্যবোধ ও আবেগের মতো বিষয়গুলো সঠিকভাবে পরিমাপ করা কঠিন হয়ে যায়। তারপরে সামাজিক পরিবর্তনশীলতা, মানুষের আচরণ যেমন পরিবর্তন হয়, ঠিক একই রকম সামাজিক যেটা সমাজও তো পরিবর্তন হবে। মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে, সবকিছুই তো আপডেট হয়, সবকিছুই পরিবর্তন হয়। সমাজ তো সমাজের জায়গায় ফিক্সড থাকবে না, সমাজও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে সমাজ সবসময় পরিবর্তিত হয়, ফলে গবেষণার ফলাফল দীর্ঘদিন একই রকম নাও থাকতে পারে। তারপরে হচ্ছে চলক বা ভ্যারিয়েবল নিয়ন্ত্রণের অসুবিধা, সামাজিক গবেষণায় সব প্রভাবককে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এক এক সময় এক এক রকম যে চলক বা ফ্যাক্টর থাকে, মানুষের আচরণ, তারপরে মানুষের খাদ্যাভ্যাস। আগের একরকম খাদ্যাভ্যাস ছিল, এখন মানুষের খাদ্যাভ্যাসে কিন্তু অনেক রকম পরিবর্তন এসেছে। তো এটা কিন্তু একটা চলক। তো এটার কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। কারণ আগে মানুষ একরকম, মানে প্যাটার্নে লাইফস্টাইল একরকম ছিল, এখনকার মানুষের লাইফস্টাইল কিন্তু আরেক রকম। তো এই ক্ষেত্রে কিন্তু আগের গবেষণার সাথে এখনকার গবেষণার কিন্তু অনেক তফাৎ থাকে। তারপরে হচ্ছে সময় ও ব্যয় সাপেক্ষ, তথ্য সংগ্রহ করা এবং বিশ্লেষণ করা অনেক সময় ও অর্থ ব্যয় হয়। যারা হচ্ছে তোমার থিসিস করবে, তারা এই যে তোমার মাস্টার্সে গেলে এটা করবে, তখন বুঝতে পারবে যে এটা মানে কতটা কষ্টের। আর হচ্ছে ফোর্থ ইয়ারে তো তোমাদের ডিজার্টেশন আছে, ডিজার্টেশন পেপার এটা ইজি আছে, তারপরেও এখানেও অনেক সময় দিতে হয়, অনেক শ্রম দিতে হয়। যখন যারা থিসিস নেবে, তারা বুঝতে পারবে যে এটা আসলে কতটা পেইনফুল এবং কতটা সময় সাপেক্ষ। ওকে। তারপরে হচ্ছে নৈতিক সীমাবদ্ধতা, গবেষণায় ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক বিষয়গুলো বিবেচনা করতে হয়। এই যে নিজস্ব যে বিষয়গুলো আছে সেগুলোও আবার বিবেচনায় রাখতে হয়। অনেক কিছু দেখা যায় যে অন্যের ইনফরমেশন গুলা সেটা হাইড, মানে সেটা সিক্রেট রাখতে হয়, যে সেটা পাবলিক করা যাবে না। মানুষের থেকে আমরা ডাটা কালেক্ট করব, বাট সেই ডাটাগুলো কিন্তু পাবলিশ করা যাবে না, সেটা মাথায় রাখতে হবে। সেটাকে অবশ্যই সিক্রেটলি তোমার কাছে রেখে দিতে হবে। কারণ দেখা যাচ্ছে যে মানুষ
অনেক সময় এক এক রকম মানুষের বিভিন্ন মানুষের আসলে বিভিন্ন রকম ইয়ে থাকে, ইন্টেনশন থাকে। তো অনেকেই দেখা যায় অন্যের থেকে বিভিন্ন রকম ডাটা কালেক্ট করে তার ইচ্ছা অনুযায়ী সে যদি ক্ষতি করতে চায় কারোর এভাবে বা ব্যক্তিগত শত্রুতা থাকে, তাহলে সে বিভিন্ন রকম ভাবে তাকে অ্যাটাক করতে পারে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে অনেক ক্ষেত্রে এটা সিক্রেট রাখতে হয়, এটা নৈতিকতার জায়গা থেকে এটা রাখতে হয়। তো এই ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা থাকে। তারপর ভবিষ্যৎবাণীর সীমাবদ্ধতা, এই যে সামাজিক গবেষণা করে কখনো ভবিষ্যৎবাণী সঠিকভাবে করা যায় না। এটা যে কোনো তোমার পূর্বাভাস দেওয়া খুবই কঠিন হয়ে যায় ভবিষ্যৎ সম্পর্কে। তো এটা হচ্ছে তোমার আমরা জানলাম যে তোমার সামাজিক গবেষণার সীমাবদ্ধতা। আবার যদি ওভারভিউ করি, মানব আচরণের জটিলতা, সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা কঠিন, তারপর হচ্ছে সুনির্দিষ্ট পরিমাপের অসুবিধা, সামাজিক পরিবর্তনশীলতা, চলক বা ভ্যারিয়েবলের নিয়ন্ত্রণের অসুবিধা, সময় ও ব্যয় সাপেক্ষ, নৈতিক সীমাবদ্ধতা, ভবিষ্যৎবাণীর সীমাবদ্ধতা, এগুলা হচ্ছে তোমার সামাজিক গবেষণার সীমাবদ্ধতা। তারপরে আসি আমরা 2 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা। বৈজ্ঞানিক গবেষণার তাহলে ডেফিনেশনটা এটা একদম আমরা যে গবেষণার যে ডেফিনেশনটা পড়ে আসলাম এটার সাথে অনেকটা মিল থাকবে। বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে তোমার পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা ও বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে নতুন জ্ঞান আবিষ্কার, তথ্য যাচাই এবং প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা করার একটি পদ্ধতিগত অনুসন্ধান, যেটা রিসার্চের যে ডেফিনেশনটা করেছিলাম সেটার মতো। তাহলে প্রাকৃতিক এবং ভৌত জগতের বিভিন্ন ঘটনা সম্পর্কে, যে দেখো প্রাকৃতিক এবং ভৌত জগতের বিভিন্ন ঘটনা সম্পর্কে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে, সেটাকে অ্যানালাইসিস করতে হবে, তারপরে সেটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনের যে প্রক্রিয়া সেটাই হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা। এখন আসি বৈজ্ঞানিক গবেষণার বৈশিষ্ট্য। প্রথমে আসি পদ্ধতিগত, অর্থাৎ এটা সিস্টেমেটিক হতে হবে। সামাজিক গবেষণাও কিন্তু সিস্টেমেটিক ছিল, এটা নির্দিষ্ট ধাপ ও নিয়ম অনুসরণ করে পরিচালিত হয়। অবশ্যই গবেষণা মানেই নির্দিষ্ট ধাপ এবং নিয়ম অনুসরণ করে চলবে। তারপরে এটাও তোমার অভিজ্ঞতা ভিত্তিক হতে হবে, যে কাউকে তুমি ধরায় বসায় দিলা যে হ্যাঁ তুমি এখন বৈজ্ঞানিক গবেষণা শুরু করে দাও, সে কিন্তু পারবে না। তাকে অভিজ্ঞতা থাকতে হবে, তার সে বিষয়ে নলেজ থাকতে হবে। পর্যবেক্ষণ এবং পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে। সাপোজ আমি সাধারণ একটা মানুষকে রাস্তা দিয়ে হেঁটে যেতে বললাম যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, আপনি খেয়াল করবেন আপনার আশেপাশে কি কি আছে সেটা আপনি অবজার্ভ করবেন। ঠিক আছে, একজন সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে এক এক রকম, মানে সে তার মতো করে সে রাস্তা দিয়ে হাঁটবে এবং অবজার্ভ করবে। আর একজন গবেষককে যদি তুমি বলো যে আপনি এই রাস্তা দিয়ে হেঁটে যাবেন এবং আশেপাশে কি আছে আপনি অবজার্ভ করবেন, দুজনের অবজারভেশনের যে ফলাফল সেটা জিজ্ঞেস করবেন, দেখবেন রাত আর দিন মানে হয়ে যাবে। যে সাধারণ মানুষ সে বলবে যে আশেপাশে আমি দেখেছি গাছপালা, ঘাস, সবুজ ঘাস, প্রকৃতি, এগুলা। আর যে একজন গবেষক, সে গবেষক কিন্তু দেখবে যে মানে সে আরো নিখুঁত ভাবে দেখবে যে আহ, কোথায় কোথায় ঘাস বেশি জন্মেছে এবং কেন জন্মেছে, বা কোন গাছে আহ, বেশি ফল ধরেছে বা কেন ফল ধরেনি, বা আশেপাশে ইটের ভাটা থাকার কারণে আশেপাশের পরিবেশের উপর কি প্রভাব পড়ছে। মানে সে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাবে সে রিলেট করে দেখবে যে কি কি ধরনের পরিবর্তন আসছে বা কি কি সমস্যা হচ্ছে। দুজনের রেজাল্ট কিন্তু একদম আলাদা হয়ে যাবে। তারপরে হচ্ছে বস্তুনিষ্ঠ, অর্থাৎ অবজেক্টিভ, ব্যক্তিগত মতামত বা পক্ষপাত মুক্ত থাকে। তারপরে হচ্ছে যৌক্তিক বা লজিক্যাল, যুক্তি ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপরে হচ্ছে নিয়ন্ত্রিত বা কন্ট্রোল, গবেষণায় বিভিন্ন চলক নিয়ন্ত্রণ করা হয়। তারপরে হচ্ছে পুনরাবৃত্তি যোগ্য, অর্থাৎ তোমার এটা পুনরায় করা যাবে, এই গবেষণাটা পুনরায় করতে হবে। ধরো তুমি একটা গবেষণা করছো, সেই গবেষণার কোথাও গিয়ে তুমি আহ, মানে একটা রেজাল্ট পেলে সেটাকে আবার মানে ফলপ্রসূ করার জন্য তোমাকে আবার এমনও হতে পারে যে সেই গবেষণাটা আবার রিপিট করতে হচ্ছে, বা সেটাকে আবার ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা বা সেটাকে সঠিকভাবে যাচাই করার জন্য দেখা যাচ্ছে এটা আবার শুরু থেকে শুরু করা লাগতে পারে, সেটা পুনরাবৃত্তিযোগ্য হতে হবে। তারপর হচ্ছে যাচাইযোগ্য হতে হবে, গবেষণার যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে অবশ্যই আমাদের যাচাই করতে হবে, যাচাই করা যাবে। পূর্বাভাসমূলক,
এই যে পূর্বাভাসমূলক কিন্তু আমরা গবেষণা করে থাকি, ভবিষ্যৎবাণী করে থাকি, এটা বৈজ্ঞানিক গবেষণার ইয়ে ভালো একটা বৈশিষ্ট্য। তারপরে তথ্য ভিত্তিক, পরিমাপযোগ্য ও নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করা যায়। আর একটা হচ্ছে তথ্যভিত্তিক। তথ্যভিত্তিক হচ্ছে বিদ্যমান তথ্য যাচাই বা নতুন তথ্য উদ্ভাবনের জন্য পরিচালিত হয়ে থাকে। তাহলে আমরা বৈজ্ঞানিক গবেষণার বৈশিষ্ট্যগুলো আবার একটু দেখি। পদ্ধতিগত, অভিজ্ঞতা ভিত্তিক, বস্তুনিষ্ঠ, যৌক্তিক, নিয়ন্ত্রিত, পুনরাবৃত্তিযোগ্য, যাচাইযোগ্য, পূর্বাভাসমূলক, তথ্যভিত্তিক, এগুলা হচ্ছে তোমার বৈজ্ঞানিক গবেষণার বৈশিষ্ট্য। ওকে, নেক্সট দেখি বৈজ্ঞানিক গবেষণার সীমাবদ্ধতা। বৈজ্ঞানিক গবেষণার কি কি সীমাবদ্ধতা আছে দেখি। ব্যয়বহুল, এটা অবশ্যই বৈজ্ঞানিক গবেষণা করতে গেলে অনেক টাকা পয়সা খরচ করতে হবে, বিভিন্ন বিষয় বিভিন্ন কিছু কিনতে হবে। এমনকি তোমার দেখা যাচ্ছে যে তুমি মনে করে আমাদের সাবজেক্ট রিলেটেডই আমি ধরি। ধরো তুমি একটা জায়গায় তুমি গেলে, সাপোজ রোহিঙ্গা ক্যাম্পে গেলা, কক্সবাজারে ওখানে তুমি গেলা। ওখানে যাবার পরে তুমি মনে করো প্রথমে একটা ডাটা নিয়ে নিলা যে ওদের স্বাস্থ্যের অবস্থা কেমন, সে সম্পর্কে একটা তথ্য কালেক্ট করে ফেললে। এখন তুমি মনে করো একটা গ্রুপকে তুমি 2টা গ্রুপ করে ফেলবে। 2টা গ্রুপের মধ্যে একটা গ্রুপকে তুমি হচ্ছে কিছু ইয়ে দিবে, তোমার হচ্ছে কিছু গ্রুপকে তুমি খাবার সাপ্লাই করবে, আর কিছু গ্রুপকে তুমি খাবার সাপ্লাই করবে না। তো খাবার সাপ্লাই করা গ্রুপকে ধরো তুমি 3 মাস খাবার সাপ্লাই করলে, 3 মাসের মধ্যে 1 মাস পর পর ডাটা কালেক্ট নিবে। তুমি 1 মাস প্রথমে খাবার সাপ্লাই করলা, সেই গ্রুপের ইনফরমেশন নিলা, আবার যে গ্রুপের তুমি খাবার সাপ্লাই করছো না সেই গ্রুপেরও তুমি ইনফরমেশন নিলা। 1 মাস গেল, তারপর আবার 2 মাসও একইভাবে নেবে, 3 মাসও একই রকম। তো তোমার রেজাল্ট দেখবে তখন এই যে 2টার রেজাল্ট যে এই খাবারগুলো তাদের মধ্যে যে তোমার ইয়ে আছে, অপুষ্টির যে সমস্যাটা আছে সেটা দূর করার জন্য যে খাবারটা তুমি দিচ্ছ বা সেটার তাদের স্বাস্থ্যের যে উন্নতি হচ্ছে সেটা তুমি যে পরীক্ষা করছো যে কোন খাবারটা দেওয়ার কারণে এই সিমটমসগুলো তার মধ্য থেকে দূর হয়ে গেছে, বা তার এই সিমটমসগুলো ঠিক হয়ে গেছে, বা রোগগুলো তোমার ঠিক হয়ে গেছে, সেরে গেছে। তা এই যে বিষয়গুলো তোমার, এটা তো গবেষণা করেই তো তুমি বের করছো। তাহলে এখানে গবেষণা করে যখন তুমি এটা বের করছো তখন ওই যে তুমি খাবার সাপ্লাই করছো একটা গ্রুপকে, ওই খাবারটা কিন্তু তোমার নিজে তখন ক্রয় করে তোমাকে দিতে হবে, ওখানে তোমাকে ইনভেস্ট করতে হবে। এটা তোমার অবশ্যই ব্যয়বহুল। আবার অনেক সময় দেখা গেছে যে গবেষণা করার ক্ষেত্রেও তোমার বিভিন্ন ধরনের মেশিন, তারপরে তোমার অনেক যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, অনেক তোমার ভালো উন্নত ইয়ে ল্যাবে কাজ করতে হবে, সেক্ষেত্রেও তোমার টাকা ইনভেস্ট করতে হবে। তো ওভারঅল তোমার বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এটা তোমার অবশ্যই টাকা পয়সা অনেক খরচ হয়ে যাবে, এবং শুধু টাকা পয়সাই খরচ হবে তা কিন্তু না, সেক্ষেত্রে সময়টা একদম অফুরন্ত সময়, মানে কত যে সময় এটার পেছনে যাবে তার কোনো হিসাব নেই। রাতে ঘুম হারাম হয়ে যাবে। যারা থিসিস করবে তারা বুঝতে পারবে আমার কথাটা, তখন মনে পড়বে যে তখন আপু বলছিল এরকম যে আসলে অনেক সময় যাবে, এবং যখন দেখবে যে তুমি ডাটা কালেক্ট করছো, অ্যানালাইসিস করছো, যে ডেজার্টেশন পেপার যখন 4th ইয়ারে বানাবে তখনও এটা কিছুটা ফিল নিতে পারবে যে কতটা কষ্ট করতে হয়। তখন দেখবে যে ফলাফল মিলছে না, কিভাবে কি করতে হবে, বিভিন্নভাবে SPSS এর মাধ্যমে কাজ করতে হয়, এটা অনেক সময় লেগে যায়। তারপরে হচ্ছে নৈতিক সীমাবদ্ধতা। কিছু গবেষণা নৈতিক কারণে পরিচালনা করা যায় না, হ্যাঁ, নৈতিকতার জায়গা থেকে কিছু সীমাবদ্ধতা থাকে। তারপরে সীমিত প্রয়োগযোগ্যতা। গবেষণার ফলাফল সব পরিস্থিতিতে প্রযোজ্য নাও হতে পারে। ফলাফল যেটা হলো সেটা তোমার সব পরিস্থিতিতেই যে একদম ম্যাচিং হয়ে যাবে এমন কিন্তু না, সেটার সাথে তোমার প্রযোজ্য নাও হতে পারে। ত্রুটির সম্ভাবনা, আবার এটা ভুল হওয়ার সম্ভাবনাও হতে পারে। তো এটা আসলে আমি যখনই কোনো গবেষণা করব তখন যে একদম যতই আমি সচেতন হয়ে করি না কেন, কোনো একটা মানে চলক যদি নিয়ন্ত্রণ ছাড়া হয়ে যায় তখনই কিন্তু এটা হয়ে যাবে। মানে এটা খুবই সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করতে হয়, খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয়। একটা বিষয় এদিক সেদিক হয়ে গেলে তখনই এটা মানে রেজাল্টটা একদম এলোমেলো হয়ে যেতে পারে। এটা ত্রুটির সম্ভাবনা থাকে, এটা খুব সচেতনতার সাথে কাজ করতে হবে। তারপরে হচ্ছে প্রযুক্তি নির্ভরতা। অনেক গবেষণা উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতির উপর নির্ভরশীল। তারপর হচ্ছে ফলাফলের অনিশ্চয়তা। সব গবেষণা প্রত্যাশিত ফলাফল প্রদান করে না। জটিল বিষয় অধ্যয়নের
সীমাবদ্ধতা। কিছু প্রাকৃতিক বা জৈবিক প্রক্রিয়া এতটাই জটিল থাকে যে সেগুলো সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা কঠিন হয়ে যায়। তাহলে এটার যেই সীমাবদ্ধতা ছিল তার ভিতরে আবার দেখি, একটু ওভারভিউ করি। ব্যয়বহুল, সময় সাপেক্ষ, নৈতিক সীমাবদ্ধতা, সীমিত প্রয়োগযোগ্যতা, ত্রুটির সম্ভাবনা, প্রযুক্তি নির্ভরতা, ফলাফলের অনিশ্চয়তা, জটিল বিষয় অধ্যয়নের সীমাবদ্ধতা। আচ্ছা, এখন আমরা যে সামাজিক গবেষণা আর বৈজ্ঞানিক গবেষণাটা করলাম, এইটার আসলে পার্থক্যটা যদি আমরা এক নজরে যদি দেখি, যে আসলে দুইটার গবেষণা তো আমরা দেখলাম, তো এখন আসলে আসলে পার্থক্যটা কি? দেখো, আমি যদি এটা দেখি, যদি সাবজেক্টটা দেখি, যে অধ্যয়নের ক্ষেত্র যদি দেখি, তাহলে সামাজিক গবেষণার ক্ষেত্রে হচ্ছে সমাজ এবং মানুষের আচরণ, আর বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে প্রকৃতি এবং ভৌত জগৎ। আর মূল বিষয়টা হচ্ছে কি, এইটার মূল বিষয়, সামাজিক গবেষণার মূল বিষয় হচ্ছে সামাজিক সমস্যা ও সম্পর্ক। আর বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে হচ্ছে প্রাকৃতিক ঘটনা ও বৈজ্ঞানিক সত্যতা। তারপর হচ্ছে তথ্যের ধরন সামাজিক গবেষণাতে হচ্ছে গুণগত এবং পরিমাণগত, আর বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এটা প্রধানত পরিমাণগত ও পরীক্ষামূলক হয়। তারপর হচ্ছে চলক নিয়ন্ত্রণ সামাজিক গবেষণার ক্ষেত্রে কঠিন হয়ে যায়, আর বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে চলক নিয়ন্ত্রণ তুলনামূলক সহজ হয়। তারপরে তোমার ফলাফলের নির্ভুলতা সামাজিক গবেষণায় তুলনামূলক কম হয়, আর বৈজ্ঞানিক গবেষণায় তুলনামূলক বেশি হয়। ওই যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আসলে থাকে, তো ওই জন্য একটু এদিক সেদিক হয়ে গেলে এটা ভুল হওয়ার সম্ভাবনাটা, মানে এখানে তোমার খুব নির্ভুলভাবে কাজ করলে তখন এটার ফলাফলটা একদম সঠিক আসে। কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার এটা সঠিক হয়, তবে খুব সচেতনতার সাথে কাজ করতে হয়, তখন এটার নির্ভুলতা হওয়ার চান্সটা বেশি থাকে। আর সামাজিক গবেষণার ক্ষেত্রে এটা এই চান্সটা কিন্তু কম থাকে। তারপরে উদাহরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সামাজিক গবেষণার ক্ষেত্রে তোমার দারিদ্র, শিক্ষা, অপরাধ, এগুলা। আর বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এই বিষয়গুলা নিয়ে গবেষণা করা হয়। তো এটা হচ্ছে তোমার সামাজিক গবেষণা আর হচ্ছে বৈজ্ঞানিক গবেষণার মধ্যে পার্থক্য। তাহলে আজকে মোটামুটি আমরা গবেষণা কি, গবেষণার যে উদ্দেশ্য ছিল, যে অবজেক্টিভস ছিল, গুরুত্ব ছিল, তারপরে হচ্ছে যে টাইপস ছিল সামাজিক গবেষণা আর বৈজ্ঞানিক গবেষণা, সেগুলোর বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা এবং ডেফিনিশন সহ মোটামুটি আমরা শেষ করলাম। এখন বলো, কারো কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা একটু জানাও। আমি তো পুরো ক্লাস একদম ভক করে গেলাম, কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা জানাও প্লিজ। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। জি আপু, হ্যাঁ, আমি জি তো বসে তোমাদের আছি। মতামত জানতে চাচ্ছি, যে কারো কোনো সমস্যা হয়েছে কিনা, যদি কিছু তো বলো, যে সমস্যা সেরকম কোনো সমস্যা হয়নি। বা বুঝতে অসুবিধা হয়েছে কিনা। না আপু, বুঝতে অসুবিধা হয় না। হুম। আচ্ছা, যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা তাহলে এখানেই রাখবো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আমার তো কোনো কোশ্চেন নেই, বুঝতে পেরেছি তো। ওকে, ঠিক আছে। আচ্ছা, যারা হচ্ছে তোমরা আচ্ছা, আমি ক্লাসটা রেকর্ড করেছি, রেকর্ড অফ করে দিই।